হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথম্যানিয়া। 5th আগস্টের কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। প্রথমেই থাকছে আমাদের একজন বিখ্যাত ফ্রিডম ফাইটারের 100তম ডেথ অ্যানিভার্সারি। এরপর থাকছে কোভিড-19-এর সময় প্রয়োজনীয় ইমিউনাইজেশন ব্যবস্থাপনার জন্য সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি টেকনোলজি সিস্টেম। 3 নম্বরে থাকছে নাসার 2জন অ্যাস্ট্রোনট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফেরত এলেন। 4 নম্বরে থাকছে ব্রিটেনে একজন কালো চামড়ার লোকের স্মরণে কয়েন ছাপানো হচ্ছে। এবং সবশেষে থাকছে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা H-1B ভিসা ব্যান। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন কন্ডাক্টেড দ্য ওয়েবিনার টু অবজার্ভ 100th ডেথ অ্যানিভার্সারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার। বলছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন একটা কী করেছে, ওয়েবিনার আয়োজন করেছে। ওয়েবিনার মানে হচ্ছে সভা, মানে আলোচনা সভা বা সেমিনার। কী আলোচনা সভা কন্ডাক্ট করছে? যে একজন ফ্রিডম ফাইটারের, একজন স্বাধীনতা সংগ্রামীর 100তম অ্যানিভার্সারির জন্য একটা আলোচনা সভা আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনটা তৈরি করা হয়েছিল 1950 সালে, 1950-তে। কে তৈরি করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার। ওকে, এইবার আসি এই কোশ্চেনের আনসার। এই কোশ্চেনের আনসার হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের 100তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন একটা ওয়েবিনার আয়োজন করেছে। বাল গঙ্গাধর তিলক সম্পর্কে এখানে আমরা এই কোশ্চেনে পুরো জেনে নেব। কী জানবো? ওনার জন্ম কোথায় হয়েছিল, কবে হয়েছিল। বাল গঙ্গাধর তিলকের জন্ম হয়েছিল 1856 সালে। 1856 সালে কোথায়? রত্নাগিরি। রত্নাগিরি কোথায়? তৎকালীন বোম্বে, মহারাষ্ট্র। ওকে, আর মৃত্যু হয়েছিল 1 আগস্ট 1920-তে। মৃত্যু হয়েছিল 1 আগস্ট 1920-তে। বাল গঙ্গাধর তিলকের যে উপাধি ছিল, মানে ওনাকে যে উপাধিটা দেওয়া হয়েছিল তার নাম ছিল লোকমান্য। লোকমান্য তিলক। ওকে, লোকমান্য তিলক। আচ্ছা, দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলক সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছিলেন যে বাল গঙ্গাধর তিলক হচ্ছে দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলকের একটা মেইন আইডিওলজি ছিল হচ্ছে স্বরাজ। স্বরাজ, ওকে। স্বরাজ মানে হচ্ছে সেলফ রুল। স্বরাজ হচ্ছে সেলফ রুল। ভারতবর্ষে এই স্বরাজ কথাটা উনিই পপুলারাইজ করেছিলেন। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, মানে স্বরাজ আমাদের জন্মগত অধিকার, আমরা তা অর্জন করবই। এই কথাটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক পেশায় একজন উকিল ছিলেন। ওকে, আর বাল গঙ্গাধর তিলককেই বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ওনাকে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। আর এই কথাটা বলেছিলেন, মানে বাল গঙ্গাধর তিলককে প্রথমবার ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন ব্রিটিশ লেখক ভ্যালেন্টাইন চিরল। বাল গঙ্গাধর তিলক 1890 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করে। 1890-তে উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করেন। বাই দ্য ওয়ে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল 1885-এ। আচ্ছা, 1890-তে উনি যখন জয়েন করেন, প্রথম দিক থেকেই বাল গঙ্গাধর তিলক সম্পর্কে বলা হতো উনি একজন চরমপন্থী নেতা। মানে কংগ্রেসের যে নরমপন্থী আইডিওলজি ছিল, মানে কংগ্রেসের যে প্রথম দিকের নেতারা, ধরো যেমন গোখলে, এরা ছিলেন নরমপন্থী নেতা। কিন্তু যখন বাল গঙ্গাধর তিলক আসে, তখন কংগ্রেসের ভেতরে যে আইডিওলজি সেটা শিফট হতে শুরু করে। বাল গঙ্গাধর তিলক ছিলেন একজন এক্সট্রিমিস্ট বা চরমপন্থী নেতা। এছাড়াও চরমপন্থী নেতাদের মধ্যে পড়ে লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এরা ছিলেন কংগ্রেসের চরমপন্থী নেতা। বাল গঙ্গাধর তিলক দুখানা পত্রিকা প্রকাশ করেছিলেন। একটা হচ্ছে কেশরী, যেটা মারাঠা ভাষায় লেখা, আর একটা হচ্ছে মারাঠা, যেটা ইংলিশ ভাষায় প্রকাশিত হতো। তিলক 1908 থেকে 1914 অবধি মান্দালয়ে নির্বাসিত ছিলেন। বাল গঙ্গাধর তিলক 1908 থেকে 1914 অবধি মান্দালয়ে নির্বাসিত ছিলেন। সেই সময় তিনি একটা বই লেখেন, সেটা হচ্ছে গীতা রহস্য। গীতা রহস্য। এছাড়াও তিলক আরেকটা বিখ্যাত বই লিখেছিলেন, সেটা হচ্ছে আর্কটিক হোম অফ দ্য বেদাস। আর্কটিক হোম অফ দ্য বেদাস। 1916 সালে ভারতবর্ষে হোম রুল লীগ আন্দোলন বা হোম রুল মুভমেন্ট শুরু হয়। হোম রুল লীগ আন্দোলন বা মুভমেন্ট শুরু করার সময় তিলকের ভূমিকা সক্রিয় ছিল, মানে তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন হোম রুল লীগ আন্দোলন ভারতবর্ষে শুরু করার ক্ষেত্রে। 1894 সালে 1894-এ উনি গণপতি উৎসব চালু করেন। ওকে, আর তার পরের বছর 1895-এ শিবাজি জয়ন্তী চালু করেন।
1884 উনি একটা ডেকান এডুকেশন সোসাইটি নামে একটি সোসাইটি তৈরি করেন। আচ্ছা, উনি একা করেননি। 1884-তে গোপাল গণেশ আগারকর এবং আরও কয়েকজন ছিলেন, তার সঙ্গে ছিলেন বালগঙ্গাধর তিলক, এরা সবাই মিলে তৈরি করেছিলেন এই ডেকান এডুকেশন সোসাইটি। আচ্ছা, 1916 সালে যে লখনৌ প্যাক্ট হয়, লখনৌ প্যাক্ট কার কার মধ্যে হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। এই 1916 সালে যে লখনৌ চুক্তি বা লখনৌ প্যাক্ট হয়, সেই সময়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব করছিলেন হচ্ছে বালগঙ্গাধর তিলক। মানে বালগঙ্গাধর তিলক মুসলিম লীগ এবং কংগ্রেসের যে মিলন হয়েছিল তার পেছনে মেইন ভূমিকা ছিল, কংগ্রেস থেকে ছিলেন বালগঙ্গাধর তিলক, আর মুসলিম লীগ থেকে দেখতে গেলে মোহাম্মদ আলী জিন্নাহ। সেই সময় মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং কংগ্রেসের নেতা হিসেবে বালগঙ্গাধর তিলক। এই দুজনের ভূমিকাই ছিল সদর্থক এই 1916 সালের লখনৌ প্যাক্টের সময়। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ অফ দ্য ফলোইং টেকনোলজি সিস্টেম উইল এনশিওর টু প্রোভাইড এসেনশিয়াল ইমিউনাইজেশন সার্ভিসেস এমিড দ্য কোভিড-19 প্যান্ডেমিক? বলছে নিচের কোন টেকনোলজি সিস্টেমটা এই কোভিড-19 প্যান্ডেমিকের সময় প্রয়োজনীয় ইমিউনাইজেশন সার্ভিসগুলো প্রোভাইড করবে? এবার এই কোশ্চেনটার আনসার হচ্ছে ইভিন। ইভিন, ই ফর ইলেকট্রনিক, ভি ফর ভ্যাকসিন, আই ফর ইন্টেলিজেন্স, এন ফর নেটওয়ার্ক। ইলেকট্রনিক ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, এটা সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটা টেকনোলজি সিস্টেম। এই টেকনোলজি সিস্টেমটার মাধ্যমে যেটা করা হবে সেটা হচ্ছে কোভিড-19-এর সময়, যেমন ধরো ভ্যাকসিন, যেমন বিভিন্ন ওষুধ, বিভিন্ন কোভিড-19-এর জন্য বিভিন্ন যেরকম সেফটি গার্ড হয়, এইগুলো সময় মতো সব জায়গায় পৌঁছাচ্ছে কিনা, স্টক কী রয়েছে, স্টোরেজ ক্যাপাসিটি কী রয়েছে, স্টোরেজের টেম্পারেচার কীরকম কী হবে, পুরো সিস্টেমটাকে রিয়েল টাইমে মেজার করবে এবং ইনফরমেশনগুলো প্রোভাইড করবে। সেটা হচ্ছে এই ইভিন প্রোগ্রামটা, ইভিন মানে টেকনোলজি সিস্টেমটা লঞ্চ করা হয়েছে আন্ডার দ্য ন্যাশনাল হেলথ মিশন। কোন মিশনের আন্ডারে লঞ্চ করা হয়েছে এটা? ন্যাশনাল হেলথ মিশন। আচ্ছা, এই ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তো লঞ্চ হলো, কিন্তু এই ইভিনটাকে লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার উইথ পার্টনারশিপ অফ ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মানে আমাদের হেলথ মিনিস্ট্রি এবং ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পার্টনারশিপে দুজনে মিলে ইভিনটাকে লঞ্চ করেছে। এই ইভিনটা কাজ করবে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। টু অ্যাস্ট্রোনট ডগ হার্লি and Bob Beacon have returned to Earth by a capsule. What is the name of the capsule? বলছে দুজন অ্যাস্ট্রোনট, কি নাম? ডগ হার্লি এবং বব বেকেন, দুজন পৃথিবীতে ফেরত এসেছেন একটা ক্যাপসুলের মাধ্যমে। এই ক্যাপসুলটার নাম কি? আচ্ছা, যে ক্যাপসুলে করে অ্যাস্ট্রোনটরা ফেরত আসেন পৃথিবীতে সেইগুলোকে ক্রু ক্যাপসুল বলে। ক্রু ক্যাপসুল। আচ্ছা, এই যে দুজন মানে ডগ হার্লি এবং বব বেকেন ফেরত এসেছেন যে ক্যাপসুলটা, সেই ক্যাপসুলটা বানিয়েছে স্পেসএক্স। স্পেসএক্স হচ্ছে এলন মাস্কের একটা কোম্পানি, এটা আমেরিকার একটা তোমার প্রাইভেট স্পেস কোম্পানি। কার কোম্পানি? এলন মাস্কের। কোম্পানিটার নাম কি? স্পেসএক্স। আর যে এই যে অ্যাস্ট্রোনট দুজন ফেরত এসছে, এটা হচ্ছে নাসার দ্বারা পাঠানো হয়েছিল, বা নাসার অ্যাস্ট্রোনট বলতে পারো। নাসার দুজন অ্যাস্ট্রোনট ফেরত এসছেন। কোথা থেকে ফেরত এসছেন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে, মানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এরা ছিলেন, সেখান থেকে পৃথিবীতে ফেরত এসছেন। আচ্ছা, যে ক্রু ক্যাপসুলটা, মানে ক্যাপসুলটা কাদের? এলন মাস্কের স্পেসএক্স কোম্পানি। যে ক্রু ক্যাপসুলটা করে ওনারা ফেরত এসছেন তার নাম হচ্ছে এন্ডেভিয়র। এন্ডেভিয়র ক্রু ক্যাপসুলের মাধ্যমে তারা পৃথিবীতে ফেরত এসেছেন। আচ্ছা, এখানে বাকি অপশনগুলো একবার দেখে নিই। বাকি অপশনগুলো ইম্পর্টেন্ট এখানে। একটা হচ্ছে ইনজেনুইটি কি? নাসা কদিন আগে যে মার্চ 2020 মিশনটা লঞ্চ করেছে, সেখানে একটা রোভার ছিল, আর একটা ছিল তোমার ড্রোন, হেলিকপ্টার ড্রোন। এই যে হেলিকপ্টার ড্রোনটা ছিল তার নাম হচ্ছে ইনজেনুইটি, আর যে রোভারটা ছিল তার নাম হচ্ছে পার্সিভারেন্স। ওকে, আর নিচে আছে প্রজ্ঞানটা কি? প্রজ্ঞান হচ্ছে ভারত জুলাই 2019-এ, মানে আমরা জুলাই 2019-এ যে চন্দ্রযান 2 মিশনটা লঞ্চ করেছিলাম, কবে? জুলাই 2019-এ। তাতে যে রোভারটা ছিল তার নাম ছিল প্রজ্ঞান।
ওতে আচ্ছা, বাই দ্য ওয়ে প্রজ্ঞান ছাড়া ওখানে একটা কিন্তু ল্যান্ডারও ছিল। চন্দ্রযান টুতে একটা রোভার ছিল, ল্যান্ডার ছিল। রোভারটার নাম হচ্ছে প্রজ্ঞান, আর ল্যান্ডারটা যেটা ছিল তার নাম ছিল বিক্রম। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। অ্যামিড গ্রোয়িং ইন্টারেস্ট ইন রিকগনাইজিং দ্য কন্ট্রিবিউশন অফ পিপল ফ্রম দ্য BAME কমিউনিটি, ব্রিটেন ইজ কনসিডারিং মিন্টিং এ কয়েন ইন হুজ রিমেম্ব্রেন্স। বলছে এই যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে BAME কমিউনিটির লোকেদের যে কন্ট্রিবিউশন সমাজের প্রতি, সভ্যতার প্রতি, পৃথিবীর প্রতি, সেটাকে স্বীকার করে নেওয়া হচ্ছে, মেনে নেওয়া হচ্ছে, সেগুলোকে রিকগনিশন দেওয়া হচ্ছে। আচ্ছা, BAME বলতে B ফর ব্ল্যাক, A ফর এশিয়ান, M ফর মাইনরিটি, E ফর এথনিক। তার মানে হচ্ছে ব্ল্যাক, এশিয়ান এবং মাইনরিটি কমিউনিটির লোকেদের যে কন্ট্রিবিউশন আছে দেশের প্রতি, সভ্যতার প্রতি, মানব সভ্যতার প্রতি, পৃথিবীর প্রতি, সেটাকে রিকগনিশন দেওয়া হচ্ছে। রিসেন্ট টাইমে এটা হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে ব্রিটেন বলেছে যে তারা একটা কয়েন মিন্ট করবে, এরকম একজন লোকের নামে, যারা এই কমিউনিটিতে বিলং করে, এরকম একটা লোকের নামে কয়েন মিন্ট করবে। এখানে কার নামে কয়েন মিন্ট করবে সেটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, আনসারটা হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নামে কয়েন মিন্ট করবে কে? ব্রিটেন। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সাইন্ড অ্যান এক্সিকিউটিভ অর্ডার দ্যাট ব্যান্স ফেডারেল এজেন্সিজ ফ্রম হায়ারিং ফরেন ওয়ার্কার্স, স্পেশালি দোজ অন H-1B ভিসা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট H-1B ভিসা ইজ কারেক্ট? বলছে ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে। এই এক্সিকিউটিভ অর্ডারটাতে কী করা হয়েছে? ব্যান করে দেওয়া হয়েছে যারা বাইরে থেকে ইউএসএতে কাজ করতে যায় বিভিন্ন ভিসাতে, সেই ভিসাতে যারা কাজ করতে যায় সেই ভিসাগুলোকেই ব্যান করে দেওয়া হয়েছে। আর তার মধ্যে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে H-1B ভিসাটা। H-1B ভিসাতে যারা কাজ করতে যায় তাদেরকে মেনলি ব্যান করা হয়েছে। তাতে এবার কী হতো, ইউএসএর যে কোম্পানিগুলো ছিল, ইউএসএতে তো তোমার যে ওয়ার্কারদের যে ওয়েজেস বা যে ওদের মাইনে দেওয়া হয় সেটা অনেক বেশি। ওই জন্য ইউএসএর কোম্পানিগুলো বাইরের দেশ থেকে, মেনলি আফ্রিকান দেশ থেকে, এশিয়ান দেশ থেকে লোকজনকে নিয়ে গিয়ে সেখানে কোম্পানিগুলোতে কাজ দিত। এইবার আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর লোক ইউএসএতে কাজ করতে যায়। এবার এই যে লোকগুলো যেত, এই যে ভিসাগুলো ছিল, সেই ভিসাগুলোর অনেকগুলো টাইপের ভিসা হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে H-1B ভিসা। এই ভিসার মাধ্যমে যারা ইউএসএতে কাজ করতে যেত সেই ভিসাটাকেই ব্যান করে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে, কি হতো, বাইরে থেকে লোকজন যেত, কম পয়সায় তারা যেত, সেখানে গিয়ে ইউএসএর কাজগুলো করতো। তাতে কি হতো, ইউএসএর লোকেদের নিজেদের জন্য ওখানে জব ক্রিয়েশন বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, ওই জন্য ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারটাকে সাইন করেছে। এবার আমরা এখানে জানতে চাইছি যে H-1B ভিসাটা কী। H-1B ভিসা সম্পর্কে নিচের স্টেটমেন্টগুলো কোনটা কারেক্ট? আচ্ছা, H-1B ভিসা বলার আগে আমরা এখানে বলে নিই ইউএসএ সম্পর্কে আমরা অনেক কিছু এখানে জানবো। ইউএসএ হচ্ছে একটা আমেরিকান কান্ট্রি, অবভিয়াসলি ইউএসএ আমেরিকান কান্ট্রি, কিন্তু ইউএসএ হচ্ছে নর্থ আমেরিকার যে কন্টিনেন্ট আছে সেখানকার দেশ হচ্ছে ইউএসএ। দেশটা হচ্ছে ইউএসএ, আর কন্টিনেন্টটা হচ্ছে বা মহাদেশটা হচ্ছে নর্থ আমেরিকা। ইউএসএতে মোট 50খানা স্টেটস আছে। ভারতবর্ষে যেরকম এখন 28টা স্টেট, 9টা ইউনিয়ন টেরিটরি আছে, তেমনি ইউএসএতে 50খানা স্টেটস আছে। এই যে 50খানা স্টেটস আছে তাদের মধ্যে সবচেয়ে বড় এরিয়াতে যদি দেখি তাহলে সবচেয়ে বড় হচ্ছে আলাস্কা, আর যদি জনসংখ্যায় দেখি তাহলে সবচেয়ে বড় হচ্ছে ক্যালিফোর্নিয়া। ইউএসএর ক্যাপিটাল কিন্তু নিউ ইয়র্ক নয়। নিউ ইয়র্ক ইউএসএর লার্জেস্ট সিটি। ইউএসএর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি। আচ্ছা, এই ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ইউএসএর যে ডোনাল্ড ট্রাম্প আছেন প্রেসিডেন্ট, উনি হচ্ছেন 45th। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এখন 45th প্রেসিডেন্ট। ইউএসএর ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ইউএসএর ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। ওকে, আরেকটা পোস্ট ইউএসএ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেটস। ইউএসএর সেক্রেটারি অফ স্টেটস মাইক পম্পেও। ওকে, ইউএসএর যে আমাদের যেরকম পার্লামেন্ট হয়, ইউএসএর পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস। ইউএসএর পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। সেখানে লোয়ার আপার আমাদের মতো রাজ্যসভা লোকসভার মতো ভাগ আছে, কিন্তু সেটা অন্য নামে পরিচিত। আপার হাউসটাকে বলা হয় সেনেট, আর লোয়ার হাউসটাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এবার আসে আমাদের এই H-1B ভিসা। H-1B ভিসার মাধ্যমে কি করা হয়, যেসব স্পেশালাইজড লোকজন আছে, যাদের কোনো স্পেশাল কোনো একটা ব্যাপারে যাদের নলেজ আছে বা যারা খুব স্কিলফুল, এই সমস্ত লোকেদের নেওয়া হয়। 3 থেকে 6 বছরের জন্য হয়, নর্মালি 3 বছর, এক্সটেন্ড করা হয় 6 বছর অবধি এই ভিসাটাকে। আর কি, এই যে H-1B ভিসার মাধ্যমে তারাই যাবে যারা অন্তত গ্র্যাজুয়েট হবে বা গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট
ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে H1B ভিসার মাধ্যমে নেওয়া হবে ভারতবর্ষ থেকে বা অন্যান্য দেশ থেকে ইউএসএতে। এবার অপশনগুলো দেখো, বলছে স্পেশালিটি অকুপেশন রিকোয়ার্স দ্য অ্যাপ্লিকেশন অফ স্পেশালাইজড নলেজ অবভিয়াসলি। পরে বলছি ব্যাচেলার ডিগ্রি অর দ্য ইকুইভ্যালেন্ট ওয়ার্ক অফ এক্সপিরিয়েন্স অবভিয়াসলি। তারপরে কি বলছে ডিউরেশন অফ স্টে ইজ 3 years এক্সটেন্ডেবল টু 6 years অবভিয়াসলি, তার মানে অল অফ দ্য অ্যাবাভ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।